আমি আপনাকে বিয়ে করতে পারবো না সুজয় বাবু। তুমি কি মজা করছো নয়না? একদমই না, আমি সত্যি বলছি। আর এই সত্যিটা তোমার এখন মনে পড়ল বিয়ের মণ্ডপে শুভদৃষ্টির সময়? আমি নিরুপায়। আমি অনেকবার আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করুন আপনি। আমি বিয়ে করতে পারবো না। পাশ থেকে একজন বললেন, কি এত কথা হচ্ছে বর আর কনের মধ্যে? এবার তো সারা জীবন যত বড় কথা বলবে। এখন তো বিয়েটা হোক। শুভদৃষ্টির পর থেকেই কথা চলেই যাচ্ছে। তা মাল্যবদলটা কখন হবে? পুরোহিত মশাই, মাল্যবদল করতে বলুন ওদের। সুজয় থামিয়ে বলল, একটু দাঁড়ান, আমার নয়নার সাথে কিছু জরুরি কথা আছে। এত তাড়াহুড়োর কিছু নেই। আর আমি যখন নয়নার সাথে কথা বলবো, কেউ এর মাঝে আসবেন না। সুজয় নয়নার দিকে তাকিয়ে বলল। বলো নয়না, তোমার কি বলার আছে? নয়না ভয়ে জড়সড় হয়ে গেছে, মুখ নামিয়ে বিয়ের শাড়িটি খামচে ধরে আছে। সুজয় এবার গলার স্বর আরো নরম করে বলল, এই সুযোগ চলে গেলে আর পাওয়া যাবে না। তুমি যদি সত্যিটা সবাইকে না বলো, তাহলে পরে আফসোস করতে হবে। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারলো কিছু একটা হয়েছে। কৌতূহল নিয়ে সবাই তাকিয়ে রইল নয়না আর সুজয়ের দিকে। সুজয় আবার বলল, তাকাও আমার দিকে নয়না, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সাহায্য করব। তুমি নির্ভয়ে সব বলতে পারো। নয়না ধীরে ধীরে মুখ তুলে তাকালো সুজয়ের দিকে। এইভাবেই তো আর শুভদৃষ্টি হওয়ার কথা ছিল দুজনের, কিন্তু নয়নার চোখে আজ শুধু কষ্ট। তা অবাধ্য চোখের জল বারে বারে ঢাকতে চাইছে। নয়না সাহস সঞ্চার করে বলল, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। নিমিষের মধ্যে হুলস্থুল পড়ে গেল সারা বাড়ির মধ্যে। চারিদিকে সবাই কথা বলতে শুরু করলো। ঠিক সেই সময় নয়নার মামিমা এসে নয়নাকে এক চড় মারলেন। সকলে চুপ হয়ে গেল। আবার সেই নিস্তব্ধতা। মামিমা বললেন, এই জন্য তোকে বড় করেছিলাম, আমাদের অপমান করার জন্য? ছোটবেলায় যখন তোর মা আর বাবা মরলো, তখন তুইও মরে গেলি না কেন? আমাদের এই দিন দেখাবি বলে ছোট থেকে মানুষ করলাম, পড়ালেখা শেখালাম, আর আজ তুই এই প্রতিদান দিলি? মামিমা আবার যেই হাত উঠালেন, সুজয় তাড়াতাড়ি নয়নাকে নিজের কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে সুজয়ের বুকের মধ্যে মুখ লুকালো। সুজয় বলল, দাঁড়ান, আপনি উত্তেজিত হবেন না। এইভাবে জোর করে কিছু হয় না। তাছাড়া সত্যি সব কিছু তাড়াতাড়ির মধ্যে হয়েছে। আমি না হয় রেডি ছিলাম বিয়ের জন্য। নয়নাকে কি জিজ্ঞাসা করেছিলেন আপনারা? আমি যতবার নয়নার সাথে দেখা করে কথা বলার চেষ্টা করেছি, আমাকে আপনারা নানা রকম বাহানা দিয়েছেন। নয়না ব্যস্ত, নয়তো অসুস্থ, নয়তো অফিসের কাজে বাইরে। 2-3 বার দুই পরিবারের দেখা হয়েছিল। তখনই নয়নার চোখ দেখে বুঝেছিলাম ও কিছু বলতে চায়, কিন্তু আপনারা তা বলতে দেননি। আমার মনে হয় আপনারা সব জানতেন, তাই আপনারা ওর সাথে আমাকে একা দেখা করতে দেননি। নয়না এবার মুখ তুলে তাকালো সুজয়ের দিকে। সুজয় বলল, ভয় নেই তোমার। আমি একজন পুলিশ। আমার প্রথম ডিউটি হলো কারোর সাথে অন্যায় যাতে না হয়। চলো তুমি আমার সাথে। কথাটা বলে সুজয় নয়নার হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে চাপলো। সকলে বাধা দিতে গেল, সুজয় শক্ত হাতে নয়নাকে ধরে রইল। কারোর কোনো কথা শুনল না। গাড়ি নিয়ে সোজা চলে গেল। নয়না চুপ, সুজয়ও চুপ। সুজয়ের মনে পড়ছিল নয়নাকে প্রথম দেখার কথা। বাড়ি থেকে তখন জোর কদমে মেয়ে দেখা শুরু হয়েছে। সেই সময় নয়নার খোঁজ পেয়েছিল সুজয়ের পরিবার। ঠিক হলো দুই পরিবার একসাথে বাইরে কোথাও দেখা করবে। সেই মতো সুজয়ের পরিবার আগেই সেখানে পৌঁছে গেল। তার কিছুক্ষণ পর নয়না, নয়নার মামা আর মামিমা পৌঁছালেন। সেই তাদের প্রথম দেখা। নয়নার পরনে সবুজ রঙের চুড়িদার, অল্প সাজ, কি যে মিষ্টি দেখতে লাগছিল। প্রথম দেখাতেই সুজয় যেন হারিয়ে গিয়েছিল সেই মুহূর্তে। পাশ থেকে সুজয়ের দিদি বলেছিল, ভাই, এমন হা করে দেখিস না, মেয়ে ভয় পেয়ে পালিয়ে যাবে। সুজয় সাথে সাথে মুখ নামিয়ে নিয়েছিল। এরপর দুই পরিবারের মধ্যে কথা হাসাহাসি চলতে থাকলো। সুজয়ের চোখ তখন বারবার নয়নার দিকে, এই নজরে শুধু মুগ্ধতা। প্রথম দিনে দুই পরিবার খুব সুন্দরভাবে মিলেমিশে গেল। পরের দিনই সুজয়ের পরিবার সুজয়ের মতো নিয়ে ফোন করে জানালো তাদের মেয়ে পছন্দ। একই সাথে নয়নার মামা মামিমা জানিয়ে দিলেন নয়না আর তাদেরও পছন্দ হয়েছে। এরপর আরো দুইবার দেখা হয়েছিল দুই পরিবারের।
কিন্তু সেভাবে আলাদা করে কথা হয়নি সুজয় আর নয়নার। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল যদিও, কিন্তু সুজয় আর নয়নার কাজ ভিন্ন, তাই একজন ফ্রি হলে আরেকজন হয়তো ফ্রি থাকতো না, তাই ফোনেও কথা বলা সম্ভব হয়নি। তবে হোয়াটসঅ্যাপে কয়েকবার মেসেজ আদান প্রদান হয়েছিল, কিন্তু সেটা কয়েকবার মাত্র। কিন্তু এই কয়েকবার দেখাতে সুজয়ের কেন জানি মনে হয়েছিল নয়নার চোখ দেখে অনেক কথা জমিয়ে রেখেছে। দেখাশোনা 3 মাসের মধ্যে বিয়ের কথা হয়েছিল, আর আজ তাদের বিয়ে ছিল। সামনেই একটা কুকুর ছুটে আসতেই সজোরে ব্রেক কষল সুজয়। ভাবনা জগৎ থেকে যেন ছিটকে বেরিয়ে এলো সে। তুমি ঠিক আছো নয়না? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে নামো। নয়না অবাক হলো। গাড়ি বাইপাসে আসা যাওয়া করছে, এখানে নামিয়ে দিলে ও এখন যাবে কোথায়? ঋষভও তো এই শহরে নেই, কার কাছে যাবে ও? সুজয় গাড়ি থেকে নেমে নয়নার কাছে এসে গাড়ির দরজা খুলে নামতে বলল। নয়না চুপচাপ নামলো। ফুটপাতের ধারে দুজনে দাঁড়িয়ে আছে। নয়না ধীরে ধীরে বলল, আপনি চলে যান, আমি ঠিক চলে যাব। কোথায় যাবে? আমার ঠিকানায়। বাড়িতে তো যেতে পারবে না, মামা মামির কাছে, তাহলে যাবে কোথায়? আছে এক জায়গা। ও আচ্ছা বুঝলাম, প্রেমিকের কাছে। এক কাজ করো নয়না, তুমি আমার ফোন থেকে প্রেমিককে ফোন করে এখানে আসতে বলো। তা হয় না, আমি ফোন নিয়ে আসিনি, ওর নাম্বার আমার মনে নেই। স্ট্রেঞ্জ, প্রেমিকের নাম্বার মনে নেই? তাহলে এক কাজ করো, তুমি ঠিকানা বলো, আমি তোমাকে সেখানে দিয়ে যাচ্ছি। না না, আমি চলে যাব। আমি তোমাকে একলা ছাড়তে পারি না, সঠিক জায়গায় তোমাকে না পৌঁছে আমি কোথাও যাব না। আসলে ও এখন এই শহরে নেই, আমার বিয়ের কথা শুনে কষ্ট পেয়ে এই শহর থেকে দূরে কোথাও চলে গেছে। তুমি খোঁজ পাবে কি করে? বন্ধুত্ব থেকে জানতে পেরে যাব। আমিও তোমাকে হেল্প করতে পারি, আমি একজন পুলিশ, সেটা ভুলে যেও না। নয়না ভয়ে ঢোক গিলে বলল, আমি জানি আপনি পুলিশ, তাই তো সাহস করে বিয়ের মন্তব্যে কথাগুলো বললাম। সুজয় মেকি হাসি হেসে বলল, হ্যাঁ, অনেক তাড়াতাড়ি বলেছ। আমি দুঃখিত, আপনার জীবনে একজন ভালো মানুষ আসবে, আপনি তাকে জীবনসঙ্গী পেয়ে ভীষণ খুশি হবেন। সান্ত্বনা দিচ্ছ? নয়না চুপ করে যায়। সুজয় বলল, থাকার ব্যবস্থা পরে ভাবছি, আগে চলো এক জায়গায়। নয়নাকে নিয়ে গেল শপিং মলে। সকলেই বরবধূকে এখানে দেখে বেশ অবাক হলো। নয়নাকে পছন্দ মতো কয়েকটা পোশাক কিনে দিল, তারপর একটা পোশাক দিয়ে বলল চেঞ্জ করে নিতে। নয়নাও সুজয়ের কথা মতো তাই করলো। এরপর দুজনে মিলে সেখান থেকে বেরিয়ে এলো। সুজয় নিয়ে গেল নয়নাকে একটি গার্লস হোস্টেলে। সেখানে নিজের পরিচয় দিয়ে নয়নাকে রাখলো, কিছু খাবারও কিনে দিয়ে এলো। এরপর নয়নাকে রেখে আসার সময় সুজয় একটু দাঁড়ালো। নয়না তখনও দাঁড়িয়ে আছে। সুজয় আবার ফিরে গেল নয়নার কাছে, পকেট থেকে বের করলো টাকা। তারপর নয়নার হাতটা ধরে হাতের উপর টাকাগুলো দিয়ে বলল, এটা রাখো, তোমার কাজে লাগবে। নয়না নিতে চাইলো না, বারবার ফিরিয়ে দিল। শেষে সুজয় বলল, এখন রাখো, পরে আমাকে দিয়ে দেবে। আর এখানে যতদিন পারো থাকো, কোনো সমস্যা নেই। এটা আমার ফোন নাম্বার, এই কার্ডটা রেখে দাও, কোনো দরকার হলে ফোন করে নিও। সুজয় চলে গেল। নয়না হোস্টেলের ফোন থেকে ঋষভকে ফোন করলো। ঋষভ ফোন ধরতেই, হ্যালো, আমি নয়না। তুমি? এটা কোথাকার নাম্বার? সে অনেক কথা, পরে তোমাকে জানাবো। তোমার তো আজ বিয়ে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। কবে ফিরবে? কাল কলকাতায় ফিরবো। একটা কাজ করতে হবে আমার। কি? তুমি ফেরার পর আমার মামা মামিমার কাছে গিয়ে আমার ফোন আর এটিএম সব নিয়ে আসবে। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বললাম তো, দেখা হলে বলবো। আচ্ছা ঋষভ, এখনই আমাদের ঘুরতে আসাটা কি ঠিক হলো? পরে হলেও তো হতো। পরে কিভাবে হতো শ্রী? আমার অ্যাক্সিডেন্টের জন্য বেশ কয়েকদিন ছুটি, তারপর আমাদের বিয়ে, অফিস থেকে আর ছুটি পেতাম? তোরও তো একই অবস্থা, এবার তো কলকাতায় ফিরলে সেই একই জীবন। তা ঠিক বলেছিস, আর এত কিছু পরে আমাদের দুজনের একটু আলাদা সময়ের দরকারও ছিল। মনে হলো এই কয়েক মাসে একটি ঝড় বয়ে গেল। সে আর বলতে, তবে ওসব কথা থাক। এখন ঋষভ আর সমশ্রীকে কেউ আলাদা করতে পারবে না। একদমই তাই। তবে মাঝখান দিয়েই দুটো বিয়ে বাড়ি মিস হয়ে গেল, নয়নার বিয়ে আর সুজয় বাবুর বিয়ে।
সুজয়বাবু কত সাহায্য করেছিলেন আমাদের, অথচ তার বিয়েতে আমরা থাকতে পারলাম না। নয়নাও আমাদের কত ভালো বন্ধু, ওর বিয়েতেও থাকতে পারলাম না। ও আমাদের বিয়ের সময় অফিসের কাজের বাইরে ছিল, মনে করবে সেজন্য আমরাও হয়তো ওর বিয়েতে থাকলাম না। কাল মেয়েটার বিয়ে হলো, বিয়ের সাজে কেমন লাগছিল কে জানি, সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি পোস্ট করেনি। হ্যাঁ রে ঋষভ, ওর হাজবেন্ডকে তুই দেখেছিস আগে? সবকিছু এত তাড়াতাড়ি হলো যে যেভাবে কারোর সাথে পরিচয় হলো না। ঋষভ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। সোমাশ্রী সেটা খেয়াল করার পর বলল, কি রে, শুনছিস? কি ভাবছিস বলতো? কিছু একটা হয়েছে জানিস? কার? নয়নার। সোমাশ্রী বিছানা থেকে তাড়াতাড়ি নেমে ঋষভের কাছে গিয়ে বলল, ঋষভ, কি হয়েছে নয়নার? ঋষভ সোমাশ্রীর হাতটা ধরে নিজের কাছে তাকে বসালো। তারপর বলল, কাল রাতে নয়না ফোন করে বলল আজ আমরা ফিরলে আমি যেন ওর মামা বাড়িতে গিয়ে ওর ফোন আর এটিএম কার্ডটা নিয়ে আসি। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলল দেখা হলে সব বলবে। আদিও বিয়েটা হয়েছে তো নয়নার, নাকি ও বিয়ে করেনি? জানি না শ্রী, কিচ্ছু বুঝতে পারছি না ও কী করছে। আজ দুপুরে ফ্লাইটে আমরা কলকাতা পৌঁছে আগে নয়নার খোঁজ নিব। ও যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারে একবার কল করতো। ঠিক বলছিস, দাঁড়া করছি। প্রথমবার ফুল রিং হলো, কেউ ফোন ধরলো না। তারপর আবার ট্রাই করার পর একজন মহিলা ফোন ধরতেই সোমাশ্রী বলল, নমস্কার, আমার নাম সোমাশ্রী রায়। এই নাম্বার থেকে কাল ফোন এসেছিল, যে করেছিল তার নাম নয়না সেন। আপনি কি একবার তার কাছে কথা বলিয়ে দিতে পারবেন? খুব দরকার ছিল। ওই প্রান্তে বেশ গম্ভীর গলায় একজন ভদ্রমহিলা বললেন, আপনি তার কে হন? আমি নয়নার বান্ধবী। ঠিক আছে, ধরুন, আমি ডেকে দিচ্ছি। আসলে সুজয়বাবু বারবার বলে গেছেন নয়নার খেয়াল রাখতে, তাই জিজ্ঞেস করলাম। সুজয়বাবুকে? নয়না ফোন ধরে বলল, হ্যাঁ, আমি নয়না বলছি। নয়না, আমি সোমাশ্রী। হ্যাঁ সোমাশ্রী, বলো। তোমাদের তো আজ ফেরার কথা, কেমন কাটলো হানিমুন? সেসব কথা পরে হবে। তুমি এখন কোথায়, আর এই সুজয়বাবুকে? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তার নাম সুজয়, তিনিই আমাকে গার্লস হোস্টেলে রেখে গেছেন। মানে তোমাদের তো গতকাল বিয়ে ছিল। বিয়েটা হয়নি, আমি পারিনি করতে। কেন, কি হয়েছে নয়না? সব তো ঠিক ছিল। সব কথা দেখা হলে বলবো শ্রী, তোমরা দেখা করো আমার সাথে। ঋষভকে আমি কাল বলেছি আমার একটা কাজ করে দেওয়ার জন্য। আমি তোমাকেও বলছি তুমি ঋষভের সাথে আমার মামা বাড়ি গিয়ে আমার ফোন আর এটিএম কার্ডটা নিয়ে আসবে, আর তাদের বলবে নয়না তার প্রেমিককে বিয়ে করেছে। আমি হোস্টেলের ঠিকানা দিচ্ছি, এখানে আমার সাথে দেখা করবে। সোমাশ্রী ফোনটা রেখে দিয়ে ঋষভের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি হলো বলবি? নয়না কি বলল? নয়না বিয়ে করেনি ঋষভ। আমি জানতাম কিছু একটা হয়েছে। কিছু মেয়ে আছে, তারা যে কি চায় আর কি করে তা শুধু তারাই জানে। কি বলতে চাইছিস তুই? তুই ঠিকই ভেবেছিস। সেই মেয়েদের মধ্যে আমি তোকেও ধরেছি, তুইও তাই। ওই আমাদের বিয়ে হয়ে গেছে বলি তুই যা বলবি তাই আমি সহ্য করবো নাকি? হ্যাঁ না, তোকে সহ্য করতে হবে কেন? তুই আগেও কোনো কিছু সহ্য করতিস না। আমি একটা কিছু বললে তুই 10টা শোনাতিস। তোদের মনের কথা তোরা শুধু চেপে রাখতে জানিস। মানছি আমি মনের কথা চেপে রেখেছিলাম, তাই বলি তুই এত কথা শোনাবি? যা, তোর সাথে আমার কথা নেই। হ্যাঁ, রাগ দেখানো ছাড়া তো আর কিছু পারিস না। পারি না? কত ভালো ভালো রেসিপি তোর জন্য বানিয়েছি, সেসব ভুলে গেছিস? আচ্ছা ঠিক আছে, সরি, কাছে আয়। এখন আমাদের ভাবতে হবে নয়নার ব্যাপারে। ঠিক বলেছিস, মেয়েটা আমারও খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। জানালার দিকে নয়না আনমনে তাকিয়ে আছে। অনেক আগেই খাবার খাওয়া হয়ে গেছে। ঋষভ বলেছিল যে কোনো সমস্যায় ও পাশে থাকবে, তবে ওদের বেশি বিরক্ত করা চলবে না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দুজনে এক হয়েছে। একবার মোবাইল আর এটিএম কার্ডটা হাতে চলে এলে আর ওদের বিরক্ত করবে না নয়না। আজ আর সুজয়বাবু এখানে আসেননি, কাল রাত থেকে আর কোনো খোঁজ নেননি তিনি। আর কত সাহায্য করবেন উনি? ওনার জায়গায় অন্য কেউ থাকলে ওই পরিস্থিতিতে অপমান করত, কিন্তু ওই সময় উনি শুধু নয়নাকে সাহায্যই করেননি, মামিমার মারের থেকে বাঁচিয়েছেন। সকলের মাঝখান থেকে হাত ধরে ঘর থেকে বের করে এনেছেন নয়নাকে। নয়না যদি আগে বলতো তাহলে অনেক ভালো হতো। মামা মামিমার ভয়ে কিছু বলতে পারেনি, আর সুজয় বাবুর সাথেও তো কথা বলার সুযোগ হয়নি।
বিয়ের আগের দিন রাতেও ভেবেছিল যা হচ্ছে হোক, কিন্তু বিয়ের সময় সে আর পারেনি। মনে হয়েছিল বিয়ে হয়ে গেলে আর তার স্বপ্ন পূরণ হবে না, মা বাবার স্বপ্ন পূরণ হবে না। সুজয়বাবু জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এখন ওই বাড়ির কি অবস্থা কে জানে। নয়না এখন সবার কাছে অপরাধী হয়ে গেল। সন্ধে 7টা। সোমাশ্রী আর ঋষভ এসেছে নয়নার দেওয়া ঠিকানা। এখানে এসে নয়নার খোঁজ করতেই নয়নাকে ডেকে দেওয়া হলো। দুজনে বসে আছে। নয়না এসে বলল, ভাগ্যিস তাড়াতাড়ি এসেছো তোমরা। 9টার পর আর এখানে দেখা করার পারমিশন নেই। এবার বলতো কি হয়েছে? তোমার মনে আছে তোমাকে আমি একবার বলেছিলাম আমার গ্রামের বাড়ির কথা? সোমাশ্রী জানে না, তাই আরও একবার বলছি, শোনো। খুব ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমাকে মামা মামিমারা নিজের কাছে নিয়ে আসেন। ওনারা আমায় সব দিয়েছেন, আমাকে ভালোবেসে মানুষ করেছেন। কিন্তু যে মা বাবা আমাকে জন্ম দিল তাদের জন্য তো একটা কর্তব্য থেকেই যায়। মা বাবা সবসময় চেয়েছিল গ্রামে একটা ভালো স্কুল হোক, আমাদের অনেক সম্পত্তি। আমি এখন কাকুদের কাছে আমার ভাগটা নিয়ে স্কুল গড়াতে চাই। জানি কাজটা সহজ হবে না, কিন্তু আমাকে তা করতেই হবে। সোমাশ্রী বলল, খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমি তো এটা তোমার হবু বরকে আগে বলতে পারতে। এইভাবে বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিলে আর কিভাবে ভাঙলে শুনি? নয়না না চাইতেও একটু হেসে বলল, সোজা কথা বললে কেউ পাত্তা দিত না, তাই বিয়ের মণ্ডপে সুজয় বাবুকে বললাম, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই মিথ্যে কথাটা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বিয়ের আগের দিন অবধি আমি সব মেনে নিয়েছিলাম। বিয়ের দিনে আমার মনে হলো আমার সব স্বপ্ন হারিয়ে যাচ্ছে। তখন মন বড় চঞ্চল হয়ে গেল, তাই বাধ্য হয়ে মিথ্যে কথা বলে বিয়েটা ভাঙলাম। ঋষভ এবার রাগ করে বলল, বিয়ের দিনই বেশিরভাগ মেয়েদের চোখ খুলে যায়, তার আগে অবধি তারা সব মেনে নেয়, অন্ধের মতো বাড়ির লোকদের কথা অক্ষরে অক্ষরে পালন করে, আর মাঝখান দিয়ে আমাদের মতো ছেলেদের সাফার করতে হয়। এই তোর যা বলার আছে আমাকে বল, আমি জানি তুই কথাটা আমাকে বলছিস। তুই কি জানবি রে আমাদের মেয়েদের মনের খবর? হ্যাঁ, নয়না ওদের থামিয়ে বলল, তোমরা আবার আমার জন্য ঝগড়া শুরু করো না। অনেক লড়াইয়ের পর একে অপরকে পেয়েছো, বাকি জীবনটা একে অপরের হাত ধরে পার করো। সুজয় খুব ভালো ছেলে, হয়তো আমার কথা শুনে আমার স্বপ্ন পূরণে তিনিও থাকতেন, কিন্তু এই কাজটা এত সহজ নয়। তাই আমি কারো কাছে বোঝা হতে চাই না। উনি জানেন আমি অন্য একজনকে ভালোবাসি। এই মিথ্যেটা সত্যি মনে করেই উনি একদিন আমাকে ভুলে যাবেন। হয়তো কালকের পর থেকে উনি আমাকে অলরেডি ঘৃণা করতে শুরু করে দিয়েছেন। শুধুমাত্র মানবিকতার খাতিরে উনি আমাকে সাহায্য করলেন। তবে নয়না, আমার মনে হয় উনি সত্যি একজন ভালো মানুষ। তুমি যদি আগে ওনাকে সবটা বলতে, তাহলে হয়তো এত কিছু করতে হতো না তোমাকে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তুমি এমন কাজ করবে আমি ভাবিনি। তুমি অন্য কোনো রাস্তা ঠিক বের করতে পারতে, নয়তো তুমি আমাকে একবার জানাতে। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? যে কোনো সমস্যায় তুমি আমাকে পাবে। এই নাও তোমার ফোন আর এটিএম কার্ড। তোমার মামা মামি সহজে দিতে চাইনি, অনেক কষ্টে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, এবার তুমি কি করবে বলো তো? তুমি এক কাজ করো, আমাদের সাথে চলো। না না, আমি এখন এখানেই থাকবো, তারপর ভেবে দেখবো। তোমরা তো আছোই, আমি জানি আমার যে কোনো সাহায্যে তোমাদের আমি পাবো। আর একটা কাজ আমার করবে ঋষভ, আমার এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়ে এসো, আমার খুব দরকার। তুমি বলো কত দরকার, আমরা দিচ্ছি। তোমার টাকা এখন তুলতে হবে না। নয়না বাধা দিয়ে বলল, না না, আমার বেশ ভালোই জমানো আছে, এখান থেকে যদি তুলে দিতে পারো তো ভালো, নয়তো আমার দরকার নেই। ঋষভ নয়নাকে ভালো করেই চেনে। নয়নার এটিএম নিয়ে টাকা তুলে নিয়ে এসে নয়নাকে দিল। এরপর আরো কিছু কথা বলে সোমাশ্রী আর ঋষভ চলে গেল। যাওয়ার আগে দুজনে বারবার বলল যে কোনো সমস্যায় ওদের ফোন করতে। রাত বাড়লো। নয়না ঠিক করলো যা করার এবার ওকে একাই করতে হবে। হোস্টেলের সুপারের কাছে গেল নয়না। ভদ্রমহিলাকে দেখে রাগী মনে হলো, তিনি মনের দিক থেকে ভীষণ ভালো। একটা চিঠি লিখে তাতে সুজয় বাবুর দেওয়া টাকাটা রেখে হোস্টেল সুপারের কাছে দিয়ে বলল, এটা যেন সুজয় বাবুর কাছে পৌঁছে দেওয়া হয়। নয়না কাল সকালে এখান থেকে চলে যাবে। পরের দিন সুজয়বাবু যখন হোস্টেলে এসে নয়নার সাথে দেখা করতে এলো, তখন হোস্টেল সুপার সেই চিঠি আর টাকা তুলে দিলেন সুজয়বাবুর হাতে। চিঠিতে লেখা ছিল, আপনি সত্যিই একজন ভালো মানুষ, আপনার জীবনে সবকিছু ভালো হোক। আমি জানি আমার জন্য অনেকের কাছে কথা শুনতে হচ্ছে আপনাকে, তার জন্য আমি বারবার ক্ষমা চাইছি।
আমার প্রেমিক ফিরে এসেছে, আমি তার কাছে ফিরে যাচ্ছি। আপনার টাকাটা দিয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আগামী সুন্দর হোক, নয়না। নয়না বাসে করে অনেকটা পৌঁছে গেছে, যাচ্ছে সে গ্রামের বাড়ি। সিটে বসে চোখ বন্ধ করে ভাবছে, আমি জানি সুজয় বাবু, আপনি আমাকে ভীষণ পছন্দ করতেন। আপনার মতো সুপুরুষকে কোনো মেয়ে পছন্দ না করে থাকতে পারবে না, তবে এটাই আমাদের ভবিতব্য। আপনি একটা মিথ্যাকে সত্যি ভেবে আমাকে ভুলে যাবেন। ঋষভের সাথে থাকাকালীন নয়না যেন কেমন স্বার্থপর হয়ে উঠেছিল। এর আগে কোনোদিন এতটা যত্ন আর সম্মান কোথাও সে পায়নি। সমাজের ব্যাপারে সবটাই জানতো। বলা ভালো, ঋষভই তখন জানিয়েছিল। প্রথম থেকেই ঋষভ ছিল খোলা বইয়ের মতো নয়নার কাছে। এইরকম একটা ছেলেকে ভালো না বেসে থাকা যায় না, তাই সেই সময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চেয়েছিল ঋষভকে। কিন্তু নয়না বুঝেছিল ঋষভ তার নয়, সে শুধু সোমাশ্রীর। আগে ঋষভের মুখে সোমাশ্রীর নাম শুনলে জ্বলে উঠত নয়না। এখন সেই সোমাশ্রীকে ঋষভের সাথে দেখলে ভালো লাগে তার। জীবনটা বড় অদ্ভুত। একটা সময় পর ভালোবাসার মানুষ ভালো থাকলে নিজেরই ভালো লাগে। নয়না চাইলে সোমাশ্রী আর ঋষভের সম্পর্কটা জটিল করতে পারত, কিন্তু নয়না তা করেনি। আর করবেই বা কেন? ঋষভ যে তার নয়, তাই সরে এসেছে সবকিছু থেকে। এখন একটাই স্বপ্ন, মা বাবার স্বপ্ন পূরণ করার। সুজয়ের সাথে বিয়ে ভাঙার আরো একটা কারণ হলো ঋষভ। নয়না চাইলে সুজয়কে সবটা আগে বলতে পারত। সুজয় ভালো ছেলে, নয়নার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতো না, বরং নয়নার পাশে থাকতো। কিন্তু নয়নার মনে হয়েছিল ঋষভকে ভুলতে সুজয়কে ব্যবহার করবে না সে। কাউকে ভুলতে গিয়ে কাউকে কাছে টানা ঠিক নয়, এটা সে ঋষভের কাছ থেকে শিখেছে। নয়না চায় সময়, তবে সব থেকে ভালো হতো বিয়ের মতো সিদ্ধান্ত মামা মামিমা এত তাড়াহুড়ো করে না নিয়ে ধীরে সুস্থে হলে নয়না আর সুজয় একে অপরকে জানার সুযোগ পেত। হয়তো কোনো একদিন নয়না তার সব জমানো কথা সুজয়কে বলতে পারত। বাস এসে থামলো, নয়না সম্বিত ফিরল। এতক্ষণ ধরে এইসব কিছু ভাবছিল মনে মনে। এবার বাস থেকে নামলো, কিন্তু এখনো কোথায় যাবে? গ্রামের বাড়ির ঠিকানা ওর কাছে আছে। এতদিন কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি। আজ হঠাৎ ওর পরিচয় দিলে জেঠু কাকুরা কি তাকে মেনে নেবে? মামা মামিমার কাছে শুনেছে নয়নার বাড়ির লোকেরা কেউ নয়নাকে রাখতে চায়নি, তাই তারা নয়নার দায়িত্ব নিয়েছিলেন। তবুও নয়নার রক্তের টানে আজ এখানে আসা। মনে কোথাও না কোথাও একটা আশা আছে। বাড়ির ঠিকানা এসে পৌঁছালো নয়না। খুব একটা মনে পড়ছে না কিছু। নয়নার বাবা 4 ভাই ছিলেন, এক জেঠু আর 2 কাকুর বাড়ি পাশাপাশি বিশাল জায়গা জুড়ে। এছাড়াও গ্রাম আরো একটি জায়গা আছে শুধু নয়নার বাবার, যার কথা মামা মামিমার মুখে শুনেছিলেন, এমনকি বাবা মায়ের স্বপ্নের কথা। কে মা তুমি? কাউকে খুঁজছো? আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম নয়না। এটা শোনার পরে ভদ্রমহিলার চোখ দুটো আনন্দে জলজল করে উঠল। তিনি নয়নার মাথায় গায়ে হাত বুলিয়ে বললেন, তুমি নয়না, আমাদের নয়ন আর আনন্দের মেয়ে? নয়না নিজের মা বাবার নাম ওই ভদ্রমহিলার মুখে শুনে বুঝলো নিশ্চয়ই তিনি এই পরিবারের কেউ হবেন। নয়না ঘাড় নাড়ল। এবার ওই ভদ্রমহিলা নয়নাকে জড়িয়ে ধরলেন। নয়না একটু শান্তি পেল। এই কয়েকদিনে তার মনে অনেক ঝড় বয়ে গেছে। ভদ্রমহিলা বললেন, আমি তোমার নিজের জেঠিমা, তোমার বাবার বৌদি। আমি জানতাম তুমি একদিন এই গ্রামে ঠিক আসবে। নারীর টান, রক্তের টান একদিন ঠিক তোমায় এখানে নিয়ে আসবে। এসো মা, বাড়িতে এসো। তোমার জেঠু তোমায় দেখলে ভীষণ খুশি হবে। নয়না যেন একটু প্রাণ ফিরে পেল। জেঠু নয়নার পরিচয় পেয়ে খুব খুশি হলেন। 2 কাকিমা আর 2 কাকু বেশ খুশি হলেন। নয়না এবার জানতে পারলো এখানে তার বাবার যে ভাগটি ছিল সেটি 2 কাকু নিয়ে বাড়ি বানিয়েছেন। তবে তার দরুন নয়নার মামা মামিমাকে বেশ মোটা অঙ্কের টাকা তারা দিয়েছিলেন, যা নয়নার ভবিষ্যতে কাজে লাগাতে পারে সেই মনে করে। সেই ব্যাপারে নয়না কিচ্ছুই জানতো না। যদিও গ্রামের বাইরে নয়নার বাবার বেশ এলাকা জুড়ে জায়গা আছে, সেটা শুধু নয়নার বাবার। সেখানে স্কুল তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে এখন সেই জায়গায় স্কুল তৈরি করাটা মোটেও সহজ ব্যাপার না। বহু প্রমোটার আর রাজনৈতিক দলের কিছু মানুষ সেই জায়গাটি কবজা করতে চান। সেখানে নয়না কিভাবে একা লড়বে? জেঠু নয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, ভাই, আমার বৌমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা জানি না, তবে তোর সাথে আছি মা। এই বাড়ি তোরও, তুই এখন নিজের মতন করে থাক। নিজের পরিবার পেয়ে নয়না বেশ খুশি হয়েছিল। একেই বলে রক্তের টান। তবুও মনে অনেক কিছু চলছিল। কিভাবে স্কুল তৈরি হবে? আর সুজয় বাবু, তিনি কি তাকে কোনোদিন ক্ষমা করবেন?
যদি কোনোদিন দেখা হয় নয়না তাকে সব সত্যিটা বলবে। ফোনটা বেজে উঠল নয়নার। ফোনের স্ক্রিনে ঋষভের নাম্বার, কিন্তু রিসিভ করলো না সে। ঋষভ আর সমাজটির থেকে এখন কদিন দূরত্ব থাক, ওরা একটু নিজেদের মতো করে থাকুক। নয়না আর কোনোভাবে ওদের মাঝে আসবে না। পরে সব যদি ভালোভাবে মিটে যায়, নয়না নিজেই ফোন করে জানাবে। কি হলো ঋষভ, নয়না ফোন ধরলো না? না রে শ্রী, 3 বার ফোন করলাম, ধরলো না। কোনো বিপদে পড়লো না তো মেয়েটা? কি করে বুঝবো বল, ফোনই তো ধরে না। আচ্ছা বেশ, একটু পরে আবার ট্রাই করবি না হলে। সেটাই ভালো। জানিস শ্রী, নয়নার মধ্যে এক ধরনের জেদ আছে। কোনো কিছু ভেবে নিলে সেটা সে করবেই। এই জেদই তো ওকে অনেক দূরে নিয়ে যাবে। আমি নয়নাকে কোনোদিন ভালোবাসতে পারিনি ঠিকই, তবে একটা সময় আমার ভীষণ কাছের মানুষ ছিল, আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। জানি রে ঋষভ, আমি মেয়েটার সাথে কথা বলে বুঝেছি, তবে আমার একটা বিষয় খটকা লাগছে জানিস। কি বলতো? নয়নার সাথে সুজয় নামের একজনের বিয়ের কথা ছিল। এই সুজয় আমাদের সুজয় বাবু নয় তো? না মানে তুই একবার বিষয়টা ভেবে দেখ। নয়না বিয়ের মণ্ডপে বলল একজনকে ভালোবাসে, তাই বিয়ে করতে পারবে না। অন্য ছেলে হলে তখন বাড়ির সকলকে অপমান করত, কিন্তু ওই ছেলেটি নয়নাকে ঘর থেকে বের করে নিয়ে এসে একটি সেফ জায়গায় রাখে। বিশাল বড় মন না হলে সচরাচর এই কাজ করতে পারবে না। আমাদের সুজয় বাবু তো ভীষণ ভালো মানুষ, আমাদের কত সাহায্য করেছিল বল। ওই সুজয় আর এই সুজয় যদি একই মানুষ হয়, তাহলে আমাদের নয়নাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি করাবো। তুই কত কি ভাবিস রে, তোর মতো বোকা মাথায় এইসব ভাবনা আসে? তবে এটা কোনোভাবেই সম্ভব নয়। তুই কি করে বুঝলি এটা সম্ভব নয়? সুজয় বাবু তার হবু স্ত্রীর ছবি তোকে দেখিয়েছিল? না নয়না তার হবু বরের ছবি তোকে দেখিয়েছিল? নাকি আমরা ছিলাম ওই বিয়েতে? না তা নয়, তবে ঋষভের মা বললেন, তোরা এত তর্ক বিতর্ক না করে একবার সুজয়কে ফোন কর না। ওর বিয়েতে তো আমি যেতে পারিনি হাঁটুর ব্যথার জন্য, আমি গেলেও বা জানতে পারতাম। ঋষভ তার মা আর সমাজটির জোর করাতে ফোন করলো সুজয়কে। কি ব্যাপার হিরো, হানিমুন থেকে ঘুরে চলে এলেন? হ্যাঁ চলে এসেছি, তাই ভাবলাম একবার আপনার সাথে দেখা করি। আপনি আমাদের বিয়ে দিলেন, অথচ আপনার বিয়েতেই থাকতে পারলাম না। ভালোই হয়েছে থাকেননি। কেন? আরে মশাই, বিয়েটাই তো হয়নি। কেন, কি হয়েছে? সে অনেক কথা ঋষভ, দেখা হলে বলবো, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। নয়নার ব্যাপারে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না সুজয়ের। সবাই দোষারোপ করবে, জাজ করে নয়নাকে। কিন্তু এত বড় একটা অন্যায়ের পরেও নয়নাকে দোষী ভাবতে নারাজ সুজয়। চোখ বন্ধ করলে প্রথম দিনের দেখা করার কথা মনে পড়ে যায়। কি হলো, হা করে কি দেখছিস? মুখে কথা বল। সুজয় বাবুর বিয়ে হয়নি। কেন? কারণ বললো না, এখন তিনি ব্যস্ত আছেন। রাখ তো ব্যস্ততা, আমাকে ফোনটা দে। সোমাশ্রী এবার নিজে ফোন করলো। সুজয় ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন ঋষভ। সুজয় বাবু, আমি সোমাশ্রী। হ্যাঁ সোমাশ্রী বলুন, কেমন আছেন? সেই সব কথা পরে হবে, আমি একটা কথা জানতে চাই। হ্যাঁ বলুন। আপনার সাথে যে বিয়ের কথা ছিল তার নাম কি নয়না? আপনি জানলেন কি করে? আপনাদের তো বিয়ের কার্ড দেওয়া হয়নি, মুখে বলে ইনভাইট করেছিলাম নিজের মানুষ ভেবে। আমি ঠিকই ভেবেছিলাম আপনি সেই ব্যক্তি। আমি কিছু বুঝতে পারছি না। দেখা করুন, আজ সব বলবো। শুধু এতটুকু জেনে রাখুন, নয়না আপনাকে মিথ্যে বলছে, ওর কোনো প্রেমিক নেই। সুজয় ফোনটা রাখার পর কেমন অস্থির হয়ে উঠল। নয়না এমন কেন করলো তাহলে? রেস্টুরেন্টে 3 জন বসে আছে। ঋষভ আর সোমাশ্রীর মুখে সবটা শুনলো সুজয়। মনের মধ্যে হালকা যে অভিমানের মেঘ ছেয়েছিল তা সরে গেছে সুজয়ের। ঋষভ বলল, আপনাদের বিয়ে হোক বা না হোক, আপনার কাছে এইটুকু অনুরোধ, ওকে ভুল বুঝবেন না। হ্যাঁ, ও যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। ও যে পথটা অবলম্বন করেছে সেটা ভুল। তবে একদিকে দিয়ে দেখুন, কিছু মেয়ে থাকে যারা নিজের স্বপ্নগুলো কারোর উপর চাপিয়ে দেয় না, বরং নিজে বাস্তবায়িত করে। নয়নাও সেরকম একজন। সুজয়বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, তার উপর আমার কোনো রাগ নেই, তবে এসব শোনার পর শ্রদ্ধা আরও বেড়ে গেল। তার সাথে ওর প্রতি ভালোবাসা, ওর স্বপ্ন পূরণে ও না চাইলেও আমি ওর সাথে থাকবো। আচ্ছা, ওর গ্রামের বাড়ির ঠিকানাটা দিন তো। আমি ঠিকানা তো জানি না, তাছাড়া ফোনও ধরছে না।
কেন তুই আগে জিজ্ঞাসা করিসনি? ঋষভ ঘাড় নেড়ে না জানালো। সোমাশ্রী রেগে বলল, একটা কাজও তোর দ্বারা ঠিক মতো হয় না। উফ। সুজয় বাবু বললেন, আহা, আপনারা ঝগড়া করবেন না। আমি ওর মামা মামিমাকে ফোন করে গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে নিচ্ছি। অবশেষে নয়নার ঠিকানা পাওয়া গেল। সুজয় কালই যাবে। সুজয়ের সামনাসামনি হলে নয়না কি করবে? আর কি বাহানা দেবে নয়না? তবে সুজয়ের মনে বেশ আনন্দ আর ভালো লাগার শীতল বাতাস বইছে। নয়নার প্রতি তার অনুভূতি সাময়িক নয়, তা যে অনেক গভীর। জেঠু আর কাকুদের সাথে গ্রাম ঘুরে এসেছে নয়না। তাদের কাছ থেকে শুনেছে একটি স্কুল তৈরি করতে কি কি করতে হবে। কিছুটা নয়না নিজেও জানে, তবে এখন পরিবারকে পাশে পেয়ে অনেকটা আশার আলো দেখছে সে। গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই এক এক করে দেখা করে গেছে গ্রামের নতুন অতিথির সাথে। নয়না এখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছে। সন্তানের মতো আগলে রেখেছে পরিবারের সকলে। জেঠু জেঠিমার 2 ছেলে, বড় কাকুর 1 ছেলে, ছোট কাকুর 1 মেয়ে। ভাই বোনেদের যখন অনেকদিন পর একসাথে দেখা হয় তখন কত আনন্দ হয়। নয়নার মনেও হচ্ছে না সে আজ এই প্রথম ওদের দেখলো। কত আপন করে নিয়েছে সবাই। আচ্ছা ঋষভ, তোর কি মনে হয় সুজয় বাবু আর নয়নের ব্যাপারে? দেখ শ্রী, ভালোবাসার অনেক রূপ হয়। যেমন? সম্মান, দায়িত্ব, এফোর্ট আর বন্ধুত্ব। আমাদের ভালোবাসার রূপ হলো বন্ধুত্ব। সেখান থেকেই শুরু সব কিছুর। আর নয়না সুজয় বাবুর? সেটা সময় বলবে। সুজয়বাবুর সাথে নয়নার অন্যায় করেছে, কিন্তু এরপরও সুজয়বাবু ওকে যথেষ্ট সম্মান করে। আজ যাচ্ছে নয়নার কাছে। নয়না যেদিন এই এফোর্টের কথা বুঝবে সেই দিন ও না ভালোবেসে থাকতে পারবে না। নয়না তোকে কোনোদিন কিছু বলেনি? বলেছি একবার। যেদিন তোর বিয়ের দিন ছিল আর আমি ভীষণ আপসেট হয়ে ঘরে বসেছিলাম, ও সেদিন সুজয়বাবুর ব্যাপারে একটা কথা বলেছিল। কি বলেছিল? বলেছিল সুজয়বাবু ভীষণ ভালো মানুষ। ব্যাস, শুধু এইটুকুই? একটা কথা ভেবে দেখ, ওদের দেখা হয়েছে মাত্র 3 বার। এইটুকু সময়ের মধ্যেও নয়না বুঝে গিয়েছিল সুজয়বাবুর ব্যবহার দেখে মানুষটা কেমন। কেন জি নয়না এমন বোকামি করলো? হয়তো জীবনে অন্য কিছু চেয়েছে। সবকিছু সহজে মিলে গেলে ভালো লাগে না। মনে করে দেখ, আমরাও তো কাছাকাছি থেকে কেউ কোনোদিন মনের কথা বলতে পারিনি। আমার কি মনে হয় জানিস ঋষভ? কি? সবকিছুর একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে, তার আগে কিছুই হবে না। যা চা কর। সকালে আমি বানিয়েছিলাম, এবার তোর পালা। যাচ্ছি। তুই একবার করে সুজয় বাবুকে ফোন করে খবর নিস। নয়না তো ফোনই ধরছে না। বিকেলবেলা বেরিয়েছিল নয়না একটু একা একা ঘুরতে। একজন মাঝবয়স্ক ভদ্রলোক এসে বললেন, আপনি নয়না? নয়না বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ। শহর থেকে গ্রামে এসেছেন ঘুরতে? ভালো করে ঘুরুন, ঘুরে চলে যান। এই গ্রামের মধ্যে স্কুল বানানোর কথা ভুলে যান। পাশের গ্রামে স্কুল তো আছেই, সেখানেই ছেলেমেয়েরা যাবে পড়তে। সে তো অনেক দূর। বর্ষায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চা ছেলে মেয়েদের। এটাই তো বছরের পর বছর হয়ে আসছে। সেটা তো আজীবন হয়ে যাবে, তার তো কোনো মানে হয় না। তাছাড়া জায়গাটা আমার, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। ভদ্রলোক মেকি হাসি হেসে বললেন, জায়গাটার ভালো দাম পাবেন, কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করুন। কথাটা বলে ভদ্রলোক চলে গেলেন। আবার বৃষ্টি শুরু হয়েছে। নয়না ছাতা নিয়ে আসেনি। এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে ভিজে যাবে। পিছনের দিকে একটি বড় গাছ আছে, সেখানে যাবে বলে ঘুরে দাঁড়াতে গিয়ে চমকে উঠল নয়না। সামনে দাঁড়িয়ে আছে সুজয় বাবু। কি হলো, ভূত দেখলে নাকি? চোখে মুখের একই অবস্থা। আপনি এখানে কিভাবে? না, ভাবলাম যে মেয়ে বিয়ের মণ্ডপে আমাকে বিয়ে না করে প্রেমিকের কাছে চলে যায়, তার প্রেমিককে একবার দেখবো না। প্রেমিক? হ্যাঁ হ্যাঁ, প্রেমিকই তো। আরে এত আমতা আমতা করছো কেন? সেই নয়না কোথায় যে বিয়ের মণ্ডপে বলেছিল আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি? নয়নাকে চুপ করে থাকতে দেখে সুজয় আবার বলল, আরে চুপ করে আছো কেন? এত দূর থেকে এলাম, প্রেমিকের সাথে দেখা করাবে না? আরে দেখেছো, কথা বলতে বলতে খেয়ালই নেই, তুমি তো ভিজে গেলে। কথাটা বলে সুজয় নিজের ছাতাটা এগিয়ে দিল নয়নার দিকে। নয়না বলল, আমি ঠিক আছি।
সুজয় এবার নয়নার অনেকটা কাছে গিয়ে বলল, ঠিক তো থাকতেই হবে, সামনে এত বড় কাজ। নয়না এবার সুজয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বড় কাজ মানে? আরে নতুন সংসার গোছাতে হবে না তোমাকে, তাই বললাম। চলো, এইভাবে দাঁড়িয়ে থাকলে দুজনেই ভিজবো। একটা ছাতাতে কিছুই হবে না, তার চেয়ে বরং ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। নয়না বাধ্যমের মতো সুজয়ের কথা শুনে গাছটির দিকে এগিয়ে গেল। একটা ছাতাতে দুজনে মিলে নয়নার মনে অনেক প্রশ্ন। তবে হঠাৎ সুজয়কে দেখে হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে। বুকের ভিতরে ধুকপুক শব্দ যেন নয়না নিজে শুনতে পাচ্ছে। গাছের নিচে এসে দাঁড়ালো দুজনে। বৃষ্টির পরিমাণ আরো বাড়লো। নয়না গুটিসুটি মেরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সুজয়ের থেকে 1 হাত দূরে। সুজয় তাকালো নয়নার দিকে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অবাধ্য বৃষ্টি এসে নয়নাকে যেন জোরপূর্বক ভিজিয়ে দিয়েছে। চুল থেকে জল গড়িয়ে পড়ছে, কপালে বিন্দু বিন্দু জলের ফোঁটা। একটা ভয়ে যেন নিজেকে ঢেকে রেখেছে সে। এই ভয়ের কারণ সুজয় জানে, অনেক জবাবদিহির বাকি আছে। আবারও নয়নার দিকে তাকালো সুজয়। এবার দুজনের চোখে চোখ পড়ল। সুজয় যেন অনেক অধিকার নিয়ে বলল, আমাকে আগে বলা যেত না কথাটা? নয়না চোখ নামিয়ে নিল। সে জানে নিজের অপরাধ। সুজয় গলার আওয়াজ একটু জোর করে বলল, চোখ নামিয়ে নিলেই কি আমি চুপ করে যাব? আমাকে আজ সব প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। বিয়ের মণ্ডপ থেকে যখন বের করে নিয়ে এলাম তখন তো সময় ছিল, দুজনে একসাথে অনেকটা সময় ছিলাম। তখনও বলা যেত না কি মনে করেছিলে? একটা মিথ্যে বলে আমার কাছে নিজেকে ঘৃণার মানুষ বানিয়ে সরে যাবে, আর আমি সহজে যেতে দেব তোমায়? শেষের কথাটা শুনে নয়না চোখ তুলে তাকালো। আজ পর্যন্ত কেউ নয়নাকে অধিকার দেখিয়ে ধরে রাখার চেষ্টা করেনি। আর সুজয়, যে নয়নাকে কয়েক মাস হলো দেখেছে, সে ধরে রাখার কথা বলছে। কি হলো, চুপ করেই থাকবে? আমার ঠিকানা পেলে কিভাবে? সেটা পরে জানলেও হবে। আমি একটা কথা শুধু জানতে চাই। কি? আমাকে ভরসা করা যেত না? আমি কারোর বোঝা হতে চাইনি সুজয় বাবু। আপনি খুব ভালো মানুষ, তা আমি বুঝেছি আগেই। আমার স্বপ্নের কথা আপনাকে বললে আপনি নিশ্চয়ই আমার সাথে থাকতেন, কিন্তু এই কাজটা এত সহজ নয়, তাই আপনাকে জড়াতে চাইনি। আরও একটা কারণ আছে, আমি সম্পর্কে এতটাও লাকি না। আমি একজনকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম, পরে বুঝলাম সেই মানুষটা আমার না, সরে এলাম। তবে সে অনেক ভালো ছেলে, কিন্তু সব কিছু ভুলে এত তাড়াতাড়ি নতুন করে কোনো সম্পর্কে জড়ানো সহজ ছিল না আমার কাছে। তার প্রতি আমার সেই অনুভূতি নেই, তবে কেমন যেন একটা ভয় কাজ করে। কিসের ভয়? ছেড়ে যাবার। ছোটবেলার মা বাবা ছেড়ে গেছেন, বড় হবার সাথে সাথে অনেককেই হারালাম। পরের বাড়ির এক দাদুকে, যিনি রোজ আমায় গল্প বলতেন, মাছ বিক্রি করে আসা সেই মাসিকে, যিনি আমার জন্য একটা একটা করে ফুল নিয়ে আসতেন, আরও অনেকে। আমি এই 2 হাতে কাউকেই আঁকড়ে ধরে রাখতে পারিনি। নয়নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুজয় নয়নার চোখের জল মুছিয়ে বলল, আমি যাব না, কোথাও যাব না। তুমি যত খুশি বাহানা দিয়ে আমাকে দূর করার চেষ্টা করো, আমি যাব না। হঠাৎ জোরালো বাতাসের সাথে বৃষ্টি এসে আরো ভিজিয়ে দিল দুজনকে। তবে দুজনের সেদিকে কোনো খেয়াল নেই, একে অপরের দিকে তাকিয়ে আছে দুজনে। জেঠু বললেন, ভিজে গেছে তো পুরো। এই অসময়ে বৃষ্টি ভিজলে শরীর খারাপ হবে বাবা। গাড়িতে জামা প্যান্ট আছে, আমি চেঞ্জ করে নেব। বাইরে কোথাও থাকতে হবে না, আমার বাড়িতেই থাকবে। তুমি নয়নার বন্ধু, এই বাড়িতেই থাকো নিজের মনে করে। না না, আমার এখানে থানাতে কিছু কাজ আছে। 2 দিন পরেই আমি ফিরে যাব কলকাতায়, তবে মাঝে মধ্যে আসবো, কোনো খবর না দিয়ে। শেষের কথাটা বলেই নয়নার দিকে তাকালো সুজয়। নয়না চোখ নামিয়ে নিল, হয়তো লজ্জায়। নয়নার 2 কাকু সেই একই কথা বললেন। সুজয় আবার তাকালো নয়নার দিকে। নয়না বলল, এত করে সবাই বলছে যখন, এখানেই থাকুন। মেঘ এখন পরিষ্কার, আকাশ আর দুজনের মনেও। রাত্রি এখন 8টা। সুজয় ছাদে দাঁড়িয়ে আছে, আকাশে চারিদিক তারা। মন বলছে যেভাবেই হোক নয়না আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, নয়না এলো। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, রাতের খাবার খেতে দেরি হবে, এখন গরম চা খান, এমনিতেও অনেক ভিজেছেন আজ। সুজয় মুচকি হাসলো। সেটা অন্ধকারে নয়না দেখতে পেল কিনা জানে না। চায়ের কাপটা নিয়ে বলল, তুমি বানিয়েছো? হ্যাঁ। সুজয় চায়ের কাপে চুমুক দিতে যাবে এমন সময় নয়না বলল, আপনি কি করে এত কিছু জানলেন? পুলিশের লোক তো, তাই সব খবর থাকে। নয়নার উত্তরটা যেন ঠিক পছন্দ হলো না। মুখে বলল, ও আচ্ছা।
সুজয় মনে মনে ভাবলো এখনই ঋষভ আর সোমাশ্রীর কথা বলা যাবে না, একটু ভাবুক নয়না। নয়না বলল, আপনি চা খান, আমি আসছি। নয়না এগিয়ে গেল। পেছন থেকে সুজয় বলল, আমি এখানে থাকলে তোমার অসুবিধা নেই তো? না না, আমার অসুবিধা কেন হবে? তাহলে এখানে তুমি কিছুক্ষণ বসে থাকলেও অসুবিধা হবে না তোমার, তাই না? নয়না মনে মনে হাসলো। কিছুটা দূরত্ব রেখে বসলো নয়না। সুজয়ে বসলো। আকাশের চাঁদ আর অসংখ্য তারা সাক্ষী থাকলো এই মুহূর্তের। দিদি ভাই, একটা কথা জিজ্ঞেস করব, তুমি রাগ করবে না তো? ছোট কাকুর মেয়ে কোয়েলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে নয়না বলল, রাগ করব কেন? বল, তোর কি বলার আছে? সুজয়দা তোমায় শুধু বন্ধুই হয়? তুই কি বলতে চাস? এই জন্যই আগে বলেছিলাম রাগ করো না। আচ্ছা, রাগ করছি না। সুজয়বাবু আমার বন্ধু হয়, তবে এইটুকু জেনে রাখ, তোর এই দিদি ভাই তার সাথে ভীষণ বড় অন্যায় করেছে। সুজয়বাবুর জায়গায় অন্য কেউ থাকলে আজ আমার মুখও দেখতো না, কিন্তু তিনি ছুটে এসেছেন আমার খোঁজে। তবে যে জেঠুর কাছে সুজয়দা বলছিল থানাতে কি কাজ আছে, তার মানে ওটা এমন কিছু জরুরি কাজ নয়? সুজয়দা তোমার জন্য এখানে এসেছে? নয়নার ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল। নয়নাকে চুপ করে থাকতে দেখে কোয়েল বলল, বলো না দিদি ভাই, তুমি কি অন্যায় করেছো সুজয়দার সাথে? সে অনেক কথা, পরে তোকে বলবো। তুই বল, তোর ভবিষ্যতে কি প্ল্যান? প্ল্যান তো অনেক কিছুই ছিল। ছোট থেকে নাচ শিখেছিলাম, ভেবেছিলাম একটা নাচের স্কুল খুলবো, কিন্তু সন্দীপের পরিবার সেটা চায় না। সন্দীপকে? সে তুমি বুঝে নাও, আমি বলতে পারবো না। বাড়িতে জানে? কতদিনের সম্পর্ক? সবাই জানে আমাদের 3 বছরের সম্পর্ক। বাড়িতে সবাই জানে, দু বাড়িতে রাজিও আছে। তবে একটা সমস্যা আছে জানো? কি সমস্যা রে? সে তোমাকে পরে বলবো, কিন্তু একটা কথা তোমাকে না বলে পারছি না। আমি জানি আমি তোমার থেকে ছোট, কিন্তু আমি সুজয়দার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। আমি জানি না তুমি কি অন্যায় করেছ, তবে সুজয়দা মনে হয় সেসব কিছু মনে রাখেনি, তাই তো তোমার জন্য ছুটে এসেছে। এমন মানুষকে কখনো ফিরিয়ে দিতে নেই। কথাটা বলেই কোয়েল চলে গেল। নয়না কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কোয়েল তার থেকে ছোট হলো, মনের দিক থেকে ভীষণ ম্যাচিউর। কত সুন্দর করে কথা বলে। একটা পরিচিত কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো নয়না। কাল সকালে আমাকে ফিরে যেতে হবে, এখন একবার থানায় যাচ্ছি, কিছু কাজ আছে। ও আচ্ছা। বিকেলের দিকে একটু সময় হবে? কেন বলুন তো? একটু বেরোতাম দুজনে, কিছু কাজ ছিল। ঠিক আছে, যাব। আর কোনো কথা হলো না দুজনের। সুজয় চলে গেল থানাতে, তবে একরাশ ভালো লাগা নেই। নয়না আরো কিছুক্ষণ বসে থাকার পর ল্যাপটপটা খুললো। যে জায়গায় নয়না স্কুল বানাতে চায় সেখানকার ছবি নিয়ে পাঠিয়েছিল এক আর্কিটেক্ট বন্ধুর কাছে। সে একটা প্ল্যান বানিয়ে পাঠিয়েছে। এখন নয়নার কাজ হলো সরকারের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অনেক আশাবাদী সে, তবে গতকাল ওই ভদ্রলোক এমন করে বললেন কেন কে জানে। নয়নাকে ভয় পেলে চলবে না, তাকে যে স্বপ্ন পূরণ করতেই হবে। দুপুরের দিকে গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তি যাদের সবাই খুব সম্মান করে তারা এলেন। একটা ছোট্ট মিটিং হলো। নয়না তার ইচ্ছের কথা জানালো। গ্রামের বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজন বললেন, তোমার এই উদ্যোগটা খুবই ভালো লাগলো, তবে ওই জায়গাটা অনেক দিন হলো পরিত্যক্ত পড়ে আছে। সন্ধ্যা হলে মদ জুয়ার আসর বসে, তাই তোমার কাজটা সহজ হবে না, অনেক কিছুর সঙ্গেই লড়াই করতে হবে। আমি পারবো, আমাকে আইনি যা পদক্ষেপ নিতে হবে আমি নেব। আমি আমার জীবন থাকতে পিছু হটবো না। জেঠু হাত জোর করে এবার বললেন, ওর বয়স কম, তবুও ওর জেদ ওকে অনেক দূরে নিয়ে যাবে, আর সবাই যদি ওর পাশে থাকে তাহলে সবই সম্ভব হবে। আমরা তার জন্যই তো এখানে এসেছি। আমরাও চাই এই গ্রামে ভালো চাই। কত ছেলে মেয়ে স্কুল বিমুখ, তা দূরত্বের জন্য, আবার ঠিক মতো না বোঝার জন্য। তাই স্কুল করার সাথে সাথে আমাদের প্রচার করতে হবে। সাক্ষরতা করা তো কতটা জরুরি। কত ছেলে আছে যারা অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে স্কুল ছেড়ে দিয়েছে। সেই পরিবার খোঁজ নিলে দেখা যাবে তাদের পরিবারে বাবা নেশায় আসক্ত, ঠিকমতো পরিবারকে টাকাও দেয় না, কিংবা মারা গেছে। তাই সংসারের হাল ধরতে ছেলেদের কাজ করতে হয়, আর মেয়েদেরও ভালো পাত্র পেলে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তাই পুরো গ্রামকে আগে সাক্ষরতা বানাতে হবে, নয়তো নিরক্ষর থাকলে আলো খুঁজে পাওয়া যাবে না। নয়না সব শুনলো। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তার জন্য গ্রামের মেয়েদের প্রয়োজন। আপনারা কেউ গ্রামের সব মেয়েদের এখানে একবার আসতে বলতে পারবেন? আপনারাও থাকবেন। আমার কথা শুনে
ঠিক ভুল বিচার করবেন। বিকেলের দিকে সুজয় এসে জেঠুকে বলল, জেঠু, আমি কি একবার নয়নাকে নিয়ে বাইরে যেতে পারি? একটু কাজ ছিল। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরে যাবে। সন্ধ্যায় গ্রামের মেয়েদের নিয়ে একটা মিটিং হবে, তুমি উপস্থিত থাকবে। নয়না কিছু বোঝাবে তাদের। সুজয় ঘাড় নাড়ল। দিদি ভাই, সুজয়দা এসেছে, জেঠুর কাছে পারমিশন নিয়েছিল তোমাকে নিয়ে একটু বাইরে যেতে পারবে কিনা। কোয়েলের কথা শুনে নয়না মুচকি হাসলো। কোয়েল সেটা খেয়াল করে বলল, সুজয়দার নাম শুনলে তোমার মুখে একটা হাসি ফুটে ওঠে, তখন আমার এই সুন্দরী দিদি ভাইকে আরো সুন্দরী লাগে। নয়না নিছক রাগের অভিনয় করে বলল, খুব পাকা হয়েছে মেয়েটা, আয় তো কানটা মুলে দেই। নয়না নিছক রাগের অভিনয় করে বলল। কোয়েল ছুটে পালিয়ে গেল। নয়না রেডি হয়ে বাইরে যাওয়ার আগে আরো একবার আয়নার সামনে দাঁড়ালো। তুতে রঙের চুড়িদারে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চুলটা খোলা যদিও, তাও আরো একবার চিরুনি বুলিয়ে নিল। তারপর ইচ্ছে করে কপালের কালো টিপটা সরিয়ে নিল, কপালটা ফাঁকা রাখলো। দুজনে বেরিয়ে পড়েছে। যেতে যেতে সুজয় বলল, ভালো লাগছে ম্যাডাম আপনাকে। নয়না হাসি মুখে বলল, থ্যাংক ইউ। কপালে টিপটা থাকলে আরো ভালো লাগতো। নয়না মনে মনে হাসলো। হয়তো এই কথাটা শোনার জন্যই টিপটা বাড়িতে খুলে রেখে এসেছে। অবশেষে পৌঁছে গেল নয়না যেখানে স্কুল বানাতে চায় সেই জায়গায়। এত বড় জায়গায় একটা স্কুল বানানোর পরও বেশ অনেকটা খোলা মাঠ থাকবে, যেখানে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারবে। নয়না অবাক হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? একটু অপেক্ষা করো, জানতে পারবে। কিছুক্ষণ পরেই একটি গাড়ি এসে থামলো। পরিচয় করে জানা গেল তিনি এখানকার থানার ইন্সপেক্টর। সুজয়কে তিনি বললেন, আমরা সাথে আছি, এরকম একটা ভালো কাজে সাথ না দিলে হয়? বাকি যা বাধা আসবে তা আমাদের যেন জানানো হয়, আমরা ব্যাপারটা দেখে নেব। নয়না ম্যাডাম, আপনি আপনার কাজ শুরু করে দিন। যে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের ফোন করে নেবেন। নয়না এবার বুঝলো সুজয় কেন থানাতে গিয়েছিল। তার মানে সুজয় আজ পেয়েছিল কাজটা এত সহজ নয়। ওই ভদ্রলোকের কথাটা বলা কি এখন ঠিক হবে? না থাক, পরে বরং আবারও কিছু বললে তখন জানাবে। নয়না যেভাবে স্কুলটি বানাতে চায় তা তাদের জানালো। কাজটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা নিজেও জানলো। নয়না দুপুরে যে কথাটি জানতে পেরেছিল তা জানালো। সন্ধ্যের পর এখানে মদ আর জুয়ার আসর বসে। অনেক ছেলে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার থানার ইন্সপেক্টর বললেন, তারা অনেকবার এখানে এসে কতজনকে তুলে নিয়ে গেছেন, কিন্তু বেশিক্ষণ আটকে রাখা যায়নি। কোনো না কোনো রাজনৈতিক দলের দাদা এসে ঠিক সারিয়ে নিয়ে গেছে। মানুষের মধ্যে আজ সচেতনার অভাব, নিজের ভালো নিজেরা বুঝছে না। কথা বলতে বলতে পেরিয়ে গেল 1 ঘন্টা। যিনি এসেছিলেন তিনি চলে গেলেন নয়নাকে সব বুঝিয়ে। সুজয় আর নয়না তখনও দাঁড়িয়ে আছে মাঠে। কত ছেলে এখানে খেলছে। হঠাৎ একটা ফুটবল সুজয়ের পায়ের কাছে গড়িয়ে এলো। 10 বছরের ছেলেটি ডেকে বলল, আমাদের বলটা দাও না। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদেরও খেলা নিতে হবে। ছেলেটি বাকি ছেলেদের সাথে কথা বলে নিয়ে বলল, এসো তাহলে। আপনি যান, আমি এখানে দাঁড়াচ্ছি। আমরা সবাই খেলবো, চলো আমার সাথে। এই বলে নয়নার হাতটা ধরে নিয়ে গেল। নয়নার মনে পড়ে গেল বিয়ের দিনের কথা। ঠিক এইভাবে হাত ধরে সেদিনও সুজয়ের বিয়ের মণ্ডপ থেকে নয়নাকে বের করে নিয়ে এসেছিল। এই হাত যেন নয়নাকে আগামীর দিশা দেখানোর জন্য এগিয়ে আসে। ওড়নাটা ভালো করে বেঁধে নিল নয়না। তারপর সকলে মিলে খেলা শুরু করলো। মনে হলো দুজনের তারা যেন শৈশব ফিরে পেয়েছে। নয়না খেলতে খেলতে ভুলে গেল সব চিন্তা ভাবনা। গোল করতে পারলেই হেসে লুটোপুটি খাচ্ছে যেন, আর সুজয় তা মুগ্ধ হয়ে দেখছে। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা নামার পালা, কিন্তু দুজনের মন চাইছে আরো কিছুক্ষণ সময়টা থমকে যাক। সুজয় বলল, চলো এবার ফেরা যাক, জেঠুকে কথা দিয়ে এসেছি তাড়াতাড়ি ফিরবো বলে। নয়না ঘাড় নাড়ল। যদিও দুজনেরই যাওয়ার ইচ্ছে নেই। গাড়িতে চেপে পড়লো দুজনে। ছেলেগুলোকে কথা দিল আবার তারা আসবে। ফুচকা খাবে? এখানে শুনলাম ভালো ফুচকা বানানো হয়। আপনি খাবেন তো খান। ঠিক আছে, আমি খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। নয়না বেশ অবাক হয়ে তাকালো। আরো একবার বলতে পারতো সুজয় খাওয়ার জন্য, তা না করে নিজে খাবে বলল। একটু অভিমান হলো নয়নার। 1 প্লেট ফুচকা বানিয়ে সুজয় এসে বলল নয়নার কাছে। জিভে যতই জল আসুক, নয়না মনে মনে ঠিক করলো কিছুতেই খাবে না। সুজয় একটা ফুচকা মুখে তুলে নিল, তারপর খেয়ে বলল, উফ, এমন ফুচকা আমাদের ওখানে পাওয়া যায় না, দারুণ খেতে। নয়না মনে মনে ভাবলো
একবারও আর বলল না অবধি তাকে খেতে। মুখটা ঘুরিয়ে রাখলো সে। সুজয় সেই দিকে ফুচকার প্লেটটা নিয়ে বলল, একটা টেস্ট করা যেতেই পারে নয়না, প্লিজ খেয়ে দেখো। নয়না অভিমান ভুলে একটা নিয়ে খেলো। সত্যি দারুণ খেতে। সুজয় ধীরে ধীরে বলল, আরও 1 প্লেট বানাতে বলি। নয়না আর না করলো না। বাড়ি ফিরে এসেছে দুজনে। এক এক করে গ্রামের মেয়েরা এসেছে তাদের বাড়িতে। উঠোনে বসার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ এখন এখানে উপস্থিত। নয়না বলল, তোমরা তো শুনেছ যে আমি এখানে একটি স্কুল বানাতে চাই, যাতে গ্রামের ছেলে মেয়েদের পাশের গ্রামে কষ্ট করে যেতে না হয়। তবে সেই সাথে আমি আরও কিছু উদ্যোগ নিয়েছি গ্রামের মেয়েদের জন্য। আমরা চাইলে অনেক কিছু করতে পারি। সংসারে নারী পুরুষ উভয়ের কাজের প্রয়োজন, তাই শুধু পুরুষদের উপর নির্ভর না করে যদি অল্প কিছু টাকা নিজেরা ইনকাম করতে পারো তাহলে কেমন হয়? ছেলেমেয়ের পড়াশোনার খরচও দিতে পারবে, আবার নিজের শখ আহ্লাদও পূরণ করতে পারবে। কাজ তো করতেই চাই, কিন্তু 12 মাস তো কাজ থাকে না। কাজ পাবে যদি ইচ্ছে আর সময় তোমাদের থাকে। তোমরা চাইলে বাড়িতে আচার, জ্যাম, জেলি, পাঁপড় বানাতে পারো। আমি কথা বলে শহরে বিক্রি করার ব্যবস্থা করতে পারি। আরও অনেক কাজ আছে যা বাড়িতে বসে করতে পারবে। তোমরা যদি এগিয়ে আসো তাহলে আমি সাহায্য করতে পারি। এছাড়া আরও একটা কথা, এই গ্রামে কিছু মানুষ নিজেদের নাম ও সই করতে পারে না। এই অন্ধকারের কতদিন থাকবে? আমি এখন এখানে আছি। সব কাজ শেষ করে আমার কাছে যদি সন্ধ্যার দিকে আসতে পারো, আমি তোমাদের অক্ষর পরিচয় করিয়ে দেব। এই কথা শুনে নয়নার জেঠিমা, 2 কাকিমা আর বোন কোয়েল এগিয়ে এসে বলল, আমরাও শেখাবো। জেঠু কাকুরা এমনকি গ্রামের সব মানুষ এই উদ্যোগের কথা শুনে ভীষণ খুশি হলো। সুজয় চুপ করে তাকিয়ে আছে নয়নার দিকে। মনে মনে ভাবছে, ভাগ্যি সেদিন বিয়েটা হয়নি, নয়তো নয়নার এই রূপের কথা কখনো হয়তো সে জানতেই পারতো না। নয়না তাকালো সুজয়ের দিকে। নয়নার চোখ যেন বলছে, পারবেন আমার জন্য অপেক্ষা করতে? নয়না সেন কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আর চেনার চেষ্টাও করবেন না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যা বলতে চাই মন দিয়ে শুনুন। ভালোই তো শহরে ছিলেন মামার কাছে, এই গ্রামে আবার কিসের টানে ফিরলেন? যারা একবার গ্রাম ছেড়ে শহরে চলে যায় তাদের তো এত টান থাকে না। এসেছেন যখন কদিন থাকুন, ঘোরাঘুরি করুন, গ্রামে এসে সেলফি নিন, তারপর চলে যান। স্কুল করার ভূত মাথায় চাপলো কেন? সাহস থাকলে নিজের নামটা বলুন, আমি আপনাকে ভয় পাই না। আরে বোকা মেয়ে, আমি ভয় কখন দেখালাম? আমি তো একটা কথা বোঝাচ্ছি আপনাকে। এত কম বয়স আপনার, এরকম হুটহাট সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। আমি অনেক চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েছি। আপনাকে আমার এত কথা ভাবতে হবে না। সে না হয় আরো একবার ভাবলেন। জমির দাম কিন্তু ভালোই পাবেন। স্কুলের ভূত মাথা থেকে নামিয়ে নিন। আর ছেলেমেয়েরা এত শিক্ষিত হয়ে কি করবে? সেই শিক্ষিত হলে তো আপনাদের মতো মানুষদের ক্ষতি হয়ে যাবে। আপনারা আপনাদের ক্ষমতা জাহির দেখাচ্ছেন ওদের জন্য। ওরা যদি শিক্ষার আলোতে আসে তাহলে কখনোই ওরা আপনাদের মতো মানুষের সাথে সাথ দেবে না। রক্ত গরম, তাই মাথা কাজ করছে না আপনার। ভাবুন ভাবুন। আর হ্যাঁ, গ্রামের মেয়েদের নিয়ে কাজ করছেন করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে ওদেরকে আবার বশ করবেন না। ভালো থাকবেন ম্যাডাম, পরে আবার ফোন করব। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আজ সকালে সুজয় এখান থেকে চলে গেছে কলকাতায়। সারাদিন একবারও ফোন করেনি। আর একটু দেখা যাক, তারপর না হয় নয়না নিজেই ফোন করবে। এই দিদি ভাই, কি ভাবছো? কোয়েলের কথায় সম্বিত ফিরল নয়নার। হাসি মুখে বলল, কই কিছু না তো। সুজয়টা ফোন করেছিল? না, এখনো করেনি, বোধহয় ব্যস্ত আছে। তুমি একবার করো না। না থাক। আচ্ছা, তোমাকে করতে হবে না, আমিই করছি। নাম্বারটা দাও। আরে পাগলামি করছিস কেন? ঠিক আছে, দিতে হবে না, চলে যাচ্ছি আমি। আরে কত রাগ মেয়ের, এই মেয়ে আবার শ্বশুর বাড়ি যাবে? কথা ঘুরিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এই নে নাম্বার। সুজয়ের ফোন নাম্বার পেয়ে কোয়েল ফোন করলো সুজয়কে। সুজয় ফোন ধরতেই, হ্যালো সুজয়দা, আমি নয়নাদির বোন কোয়েল। দিদির নাম না বললেও বোনের নাম শুনলে চিনতে পারবো। বলো, কি করছো? আগে তুমি বলো, ফোন করনি কেন? আমার কাছে তো তোমার নাম্বার ছিল না। আরে আমার কথা বলিনি,
দিদিকে ফোন করনি কেন? ও তো রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। নয়নার সাথে সাথে হাত থেকে ফোনটা নিয়ে বলল, মোটেও না, ও মিথ্যা কথা বলছে। আমি কেন মুখ ফুলিয়ে বসে থাকবো? সেই তো, কেন মুখ ফুলিয়ে বসে থাকবে? আমি কে এমন যে আমার ফোনের অপেক্ষা করে কেউ বসে থাকবে? নয়না চুপ করে গেল। কি হলো, চুপ করে গেল কেন? এই তো কিছুক্ষণ আগে বেশ উত্তেজিত হয়ে কথা বলছিলে। আপনি আপনার কাজ করুন, পরে কথা হবে। আমার কাজ এখন নেই। তাহলে ফোন করেননি কেন? কথাটা যেন অনেক অভিমান করে জিজ্ঞাসা করলো নয়না। করতাম একটু পরেই বাড়ি ফিরে। ও, সব ঠিক আছে তো? মেয়েরা আজ এসেছিল? সব ঠিক আছে, মেয়েরাও এসেছিল। কি কথা হলো? এমনি ব্যবসা সংক্রান্ত। এছাড়াও আজ জেঠিমা আর কাকিমারা মিলে ওদের অক্ষর পরিচয় করিয়ে দিয়েছে। কাল আমি আর কোয়েল মিলে শুরু করব। এত ব্যস্ততার মাঝে আমাকে মনে পড়বে? মনে কেন পড়বে না? সে না, মনে পড়লে আমি মনে করিয়ে দেব। ফোন তো আছেই, আর সময় পেলেই হুটহাট ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাব। কথাটা শুনে নয়না মুচকে হাসলো। পরক্ষণে কোয়েলকে দেখে হাসি থেমে গেল। তারপর বলল, ঠিক আছে, পরে কথা হবে। ফোনটা এবার কোয়েলকে দিতে হবে। আমি তোমার কাছে কখন ফোনটা চাইছিলাম দি ভাই? না, চাসনি, তবে হা করে এমন তাকিয়েছিলি কেন? বলতে পারতে, আমি সরে যেতাম। না, আমাদের এমন কিছু নেই যে তোর সামনে বলা যাবে না। সে ঠিক আছে, তবে একটা কথা বলবো দি ভাই। বলতে না বললে শুনবি জানো? বল, কি বলার আছে শুনি। তুমি যখন সুজয়দার সাথে কথা বলো তখন নিজেকে একবার আয়নাতে দেখবে। কেন? আরে দেখবে না একবার? ফোনের কথাটা সুজয়কে বলা কি ঠিক হবে, নাকি এইসব এখন না বলা ভালো? দেখা যাক, সেরকম বাড়াবাড়ি কিছু হলে তখন জানাবে সে। আরো কয়েক মাস পার হলো। এর মাঝে সুজয়ের সহযোগিতায় নয়না সব রকম পারমিশন পেয়ে গেছে স্কুল তৈরির জন্য। অবশেষে স্কুলের কাজ শুরু হলো। এর মাঝে আর কোনো হুমকি ফোনে সে পায়নি। গ্রামের মানুষের সহযোগিতা অনেক পেয়েছে সে। সকলে মিলে এই কাজে হাত মিলিয়েছে। নয়না খুশি। সুজয়ের সাথে সম্পর্ক আরো ভালো হয়েছে। আপনি থেকে তুমি হয়েছে। এই সম্পর্কের নাম বন্ধুত্বের হলো দুজন দুজনের খুব কাছে। সারাদিনে দুজনেই কাজের ফাঁকে ফাঁকে একবার করে ফোনে কথা বলে। দুজনের মধ্যে একে অপরের প্রতি এই টান দুজনেই বেশ অনুভব করে। সুজয় মনের কথা প্রকাশ করেনি ঠিকই, তবে সাথে থেকে বুঝিয়ে দেয়। নয়না নিজের অতীতের কাজের জন্য মাঝে মধ্যে নিজেকে অপরাধী ভাবে, কিন্তু সুজয়ের ব্যবহার তাকে ভুলিয়ে দেয় সব। আজ অনেক দিন পর সুজয় আসবে, ঘন্টা খানেকের জন্য। যেটুকু বলে বেরিয়ে গেল নয়না। বারবার নিজেকে আয়নায় দেখেছে সে। আজ কপালে ছোট্ট কালো টিপ পড়েছে। আচ্ছা ঋষভ, কোনো খবর পেয়েছিস নয়নার? নয়নার সাথে তো কথা হয়নি, তবে সুজয় বাবুর সাথে কথা হয়েছে। হ্যাঁ রে, কতদূর এগিয়েছে সম্পর্কটা ওদের? ওই আমরা যতদূর এগিয়েছিলাম। সে আবার কি? এত তাড়াহুড়োর দরকার নেই শ্রী, নয়না তো সময় চেয়েছিল। তা ঠিক বলেছিস। দুজন দুজনকে বেশ পছন্দ করে, বন্ধুত্ব গড়ে উঠেছে ওদের মধ্যে। একে অপরকে বারে বারে ফোন করে। সুজয় বাবু তোকে এইসব বলেছে? সবই বলে আমাকে। আমি ভীষণ খুশি নয়নার জন্য। ওরা দুজনে খুব ভালো থাকুক। নয়না এগিয়ে যাচ্ছে সুজয়ের দিকে। রাস্তার ওই পাশে সুজয়। আজ নয়না শাড়ি পরেছে। কেন পরেছে সে নিজেও জানে না। সুজয় মুগ্ধ হয়ে দেখছে। পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে এটা একটা, কাউকে মুগ্ধ হয়ে দেখা। আমি কি খুব বেশি দেরি করে ফেললাম সুজয়? না, আর এমনিতেও আমি অপেক্ষা করতে জানি। কথাটার মানে ভালো করে জানে নয়না, তাই আর মুখে কিছু বলল না। মনে মনে ভাবলো, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমায়। আমি নিজেই এবার মনের কথা তোমায় বলবো। আচ্ছা নয়না, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। প্রথম দিন যেদিন আমি এই গ্রামে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, তুমি সেদিন একটা কথা বলেছিলে তুমি হারাতে ভয় পাও। সেই ভয় আজ আর আছে? এখন ভয়টা আরো বেশি হয়। কেন? এত এত সুখ আমার পোড়া কপালে সইলেই হয়। এইসব কি কথা? হ্যাঁ, সত্যিই তো, আমার কপালে এত সুখ নেই। তুমি ভবিষ্যৎ দেখতে পাও নাকি? না, তা পাই না। তাহলে এইসব ফালতু কথা ভাবার দরকার নেই। নিজের কাজে মন দাও। যা করতে চাইছো সেটা মন দিয়ে করো, ব্যাস। বাকি এত ভাবার দরকার নেই। আরে, এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি তো এমনিই বললাম।
বাদ দাও এইসব। ও বলা হয়নি, কি? তোমাকে অনেক সুন্দর লাগছে আজ। শাড়ি পরার বিশেষ কোনো কারণ ছিল আজ? না, কোয়েল জোর করলো। কোয়েলকে থ্যাংক ইউ বলে দিও আমার হয়ে। কেন? যে সে তোমার বোকা মাথাতে ঢুকবে না। কোয়েল বুদ্ধিমতী ও বুঝে যাবে। কি বললে আমাকে? এইভাবে খুনসুটিতে বিকালটা পার হলো। নয়না, এবার তোমাকে বাড়ি ফিরতে হবে। আর একটু থাকি। সুজয় একটু অবাক হয়ে তাকালো নয়নার দিকে। মনে মনে ভাবলো, আমি তো তোমাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই। সুজয়, বলো। আমাকে ক্ষমা করে দিও। কেন এসব কথা? কেন? আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। সেই সব আমি কিছুই মনে রাখিনি। তাছাড়া সত্যিটা জানার পরে তোমার প্রতি কোনো অভিমান আমার নেই। আরো কিছুক্ষণ থাকি। থাকো, তবে আমি বাড়ি পৌঁছে দেব। তোমাকে একা একা যেতে দেব না। না না, তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে কি হবে আমি পৌঁছে দিলে? না, তুমি সাবধানে বাড়ি পৌঁছে যাবে, আমি চলে যাব। জয় আর কিছু বলল না। নয়না কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে তাকালো, তারপর বলল, আমার কেন মনে হচ্ছে আমাদের এটাই শেষ দেখা। তোমার মনে হওয়া সঠিক আমি হতে দেব না। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। নয়না হাসলো, তারপর চলে গেল। নয়নার সাথে দেখা করার পর সুজয় গাড়ি নিয়ে কলকাতা ফিরছে। মাঝ রাস্তায় একবার নয়নাকে ফোন করলো। কেন জানি মনটা আনচান করছে তার, কেমন যেন চঞ্চল হয়ে আছে। নয়নার ফোন বন্ধ। ফোন তো বন্ধ রাখে না নয়না। ভাবতে ভাবতে কোয়েল ফোন করলো। হ্যালো সুজয়দা, দিদিভাই তোমার সাথে আছে? না তো কোয়েল, 1 ঘন্টা আগে আমাদের দেখা হয়েছিল। আমি এখন মাঝ রাস্তায়। কিন্তু দিদিভাই তো বাড়ি ফেরেনি, ও তো এত রাত করে না। সুজয় গাড়ি ঘুরিয়ে আবার গ্রামের দিকে রওনা দিল। মনে মনে তখন একটাই কথা ভেবে যাচ্ছে, কিচ্ছু হবে না নয়নার, আমি ওকে আর হারাতে দেব না। সুজয়, তুমি মেয়েটাকে যেভাবেই হোক খুঁজে দাও। এত রাত তো মেয়েটা করে না। এমনিতেই ওর শত্রু কোথায় যে ঘাপটি মেরে বসে আছে জানি না। ফোনও বন্ধ। তুমি যেভাবেই হোক আমাদের মেয়েটাকে খুঁজে দাও। কান্নায় ভেঙে পড়লেন জেঠু। সুজয় তাকে কোনো রকমে শান্ত করে বললেন, চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না। বাড়ির সকলের কপালে চিন্তার ভাঁজ। জেঠিমা, 2 কাকিমা আর কোয়েল সমানে কেঁদে চলেছে। সুজয় এখানকার পুলিশের সাথে কথা বলে নিল। তারপর নয়নার ফোন লোকেশন ট্র্যাক করে জানতে পারলো এই গ্রামে ঢোকার পরই ফোন বন্ধ হয়েছে। ওখানকার পুলিশ গ্রাম থেকে বেরিয়ে শহরে যাওয়ার রাস্তার প্রতিটি চেকপোস্টে খবর দিলেন। সুজয় কিছুক্ষণ চুপ করে থাকলো। মাথা ঠান্ডা করে একটু ভেবে বলল, এই গ্রাম থেকে নয়নাকে বাইরে নিয়ে যাওয়া হয়নি, আগে এই গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে হবে। সুজয় এবার কোয়েলকে জিজ্ঞাসা করলো, তোমার দিদিকে কেউ ফোন করে বিরক্ত করতো বা হুমকি দিত? সেসব কথা তো দিদি বলতো না, তবে সন্দীপ আমাকে বলেছিল দিদিভাই যেভাবে কাজ করছে গ্রামের জন্য, তাতে অনেক শত্রু বাড়তে পারে। সুজয় এবার পুলিশদের জিজ্ঞাসা করলো, নয়না স্কুল না করলে কাদের লাভ হবে? তাদেরকে আগে চিহ্নিত করে, তারপর আমাদের এগোতে হবে। মোটামুটি একটা সন্দেহের লিস্ট তৈরি করে পুলিশ খুঁজতে শুরু করলো। নয়নার জ্ঞান ফিরল। তার মুখ আর হাত দুটোই বাঁধা। চোখ খুলতে তাকিয়ে কয়েকজন অপরিচিতদের দেখতে পেল। সবার মুখে ক্রূর হাসি। নয়না খেয়াল করলো সে একটা ঘরের মধ্যে বন্ধ আছে। চারিদিক অন্ধকার, তবে ঘরের উপর কোনো ছাদ নেই। আকাশের তারা দেখা যাচ্ছে। শুধু অপরিচিতদের মোবাইলের আলোতে বুঝতে পারলো ওর সামনে এখন 5-6 জন পুরুষ দাঁড়িয়ে আছে। তারপর একজন নয়নার মুখটা খুলে দিল। কি বলেছিলেন নয়না ম্যাডাম? সাহস থাকলে আপনার সামনে এসে দাঁড়াই যেন। নিন, দাঁড়িয়ে আছি, কি করবেন? কে আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? আমাকে বাড়ি যেতে দিন। অনেক বুঝিয়েছিলাম আপনাকে, শুনলেন না। নিজের জেদে স্কুল গড়া শুরু করে দিলেন। এই যে কতটা গড়ে উঠেছে স্কুল। নয়না এবার বুঝতে পারলো সে কোথায় আছে। এটা তো স্কুল, আর কদিন পরেই ছাদ ঢালাই হওয়ার কথা। এখানে ওকে কে খুঁজতে আসবে? কি ভাবছেন ম্যাডাম, এখানে আপনাকে কেউ খুঁজতে আসবে না? সারা গ্রাম সবাই তন্ন তন্ন করে খুঁজেও আপনাকে পাবে না। এই মুহূর্তে এখানে যদি আপনাকে পুঁতে দেওয়া হয়, কেউ কিচ্ছু টের পাবে না। নয়নার এবার বেশ ভয় লাগলো। সুজয়কে কি আরো দেখতে পাবে না? জেঠু, জেঠিমা, কাকু, কাকিমারা, কোয়েল কাউকে আর দেখতে পাবে না। তবে নয়না নিশ্চিত ওর কিছু হয়ে গেল ওর স্বপ্ন ঠিক পূরণ হবে। সুজয় আর বাড়ির সকলে মিলে তা পূরণ করবে। দাদা, বেশিক্ষণ তো আর আমরা এই ম্যাডামকে এখানে রাখতে পারবো না। এনার একজন
আশিক আছে, তিনি পুলিশ, ঠিক খুঁজে বের করে নেবেন। ভয় নেই তোদের, ওকে কেউ খুঁজে পাবে না। ওখানে কোদাল আছে, ভিজে মাটি খুঁড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তাড়াতাড়ি কাজ শুরু কর। দাদা, সত্যি সত্যি মাটির চাপা দিয়ে দিব? তার হয়তো কি, ম্যাডামকে পুজো করার জন্য এখানে এনেছি নাকি? তাড়াতাড়ি কর। আমার সাথে চ্যালেঞ্জ করা, স্কুল তো হবেই, সেটা আটকানো যাবে না। কিন্তু যার উদ্যোগে হচ্ছিল সেই এই পৃথিবীতে থাকবে না। কেউ তার খোঁজ কোনোদিনও পাবে না। বাবার জায়গা সেই জায়গাতেই মিলিয়ে যাক। ছেলে মেয়েরা যখন ছোটাছুটি করবে তখন ম্যাডাম মাটির ভেতর থেকে শান্তি পাবেন। কথাটা বলে ক্রুর হাসি হেসে উঠল সবাই। ওইদিকে মাটি খননের কাজ শুরু করে দিল। পাশ থেকে আবার একজন বললেন, এই বেশ গভীরভাবে খনন করবি, কেউ যেন ম্যাডামের হাড়গুলো খুঁজে না পায়। নয়না জানে কেউ এখানে তার খোঁজ পাবে না। মনে মনে ভাবলো, এই স্কুল গড়ে ওঠা আর দেখতে পাবে না। বাচ্চাদের নিয়ে, গ্রামের মেয়েদের নিয়ে কত স্বপ্ন দেখেছিল সে। এতদিন পর নিজের পরিবারের সাথে দেখা হলো, কত ভালোবাসা পেয়েছে তাদের থেকে। আর সুজয় বাবু, তার কাছে তো ক্ষমা চাওয়া হলো, কিন্তু মনের কথা আর বলা হলো না। গ্রামের চারিদিক খোঁজার পরেও যখন নয়নাকে পাওয়া গেল না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে। গ্রামের প্রায় সব মানুষ বাইরে বেরিয়ে এসেছে। সুজয় বলল, আমাদের আরো ভাবতে হবে, যেখান থেকে সব শুরু হয়েছে, অর্থাৎ স্কুল। কথাটা শেষ করতে না করতেই একজন বয়স্ক ভদ্রলোক দৌড়াতে দৌড়াতে এলেন। তিনি হাঁফিয়ে গেছেন, চোখে মুখে ভয়ের ছাপ। তিনি একটু সামনে নিয়ে বললেন, যেদিন থেকে স্কুল করার কাজ শুরু হয়েছে, আমরা গ্রামের কেউ না কেউ ওখানে রাতে একবার করে দেখে আসি মদ বা জোয়ার আসর বসেছে কিনা। আজ ওখানে একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে, সাথে অনেকজন ছিল বা আছে। খারাপ কিছু ঘটতে চলেছে। সুজয় বুঝতে পারলো, তাড়াতাড়ি পুলিশ ফোর্স নিয়ে চলল। ঠিক সেই সময় গ্রামের একজন বললেন, দাঁড়ান সুজয় বাবু, আমরাও যাব। চারিদিকে ঘিরে থাকবো, যাতে কেউ পালাতে না পারে। আপনারা গাড়ি নিয়ে সোজা স্কুলে চলে যাবেন। মাটি গভীরভাবে খনন করা হয়ে গেছে। ম্যাডাম, শেষ ইচ্ছে কিছু আছে? বলে ফেলুন তাহলে। নয়না ঠোঁটে বিদ্রুপের হাসি, তারপর বলল, সমস্ত প্রমাণ ভালোভাবে লোপাট করে দেবেন, নয়তো সুজয় যদি জানতে পারে কোনোদিন কাউকে ছাড়বে না। ওই যে দাদা, বললাম না ম্যাডামের আশিক, ওনার নামই সুজয়। হঠাৎ গাড়ির আওয়াজ পেতে সবাই চমকে উঠল। তাড়াতাড়ি রুমালটা নিয়ে নয়নার মুখে চেপে ধরতেই নয়না জ্ঞান হারালো। তারপর নয়নাকে ওই গভীর গর্তে ফেলে দিয়ে যে যেদিকে পারল ছুটে গেল। কিন্তু চারিদিকে আলো জ্বলে উঠল। গ্রামের সকল মানুষ, বাচ্চা থেকে নারী, পুরুষ, সকলে মশাল জেলে এত বড় মাঠের চারিদিকে দাঁড়িয়ে আছে। এই আলো যেন শিক্ষার আলো, নতুন এক ভোরের আলো, যা এতদিন অন্ধকারে ডুবেছিল। গ্রামের মানুষদের হাত থেকে রেহাই পেল না তারা, হাতে নাতে ধরা পড়লো। এইদিকে আলো জ্বালিয়ে চারিদিক নয়নাকে খুঁজতে শুরু করলো সবাই। এতক্ষণ অবধি সুজয় মাথা ঠান্ডা রাখলো, এরপর তার মন চঞ্চল হয়ে উঠেছে। সে গর্তের কাছে এসে টর্চের আলো ফেলতেই দেখলো নয়না সেখানে পড়ে আছে। নয়নাকে সেখান থেকে উদ্ধার করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো। 2-3 দিন পর মাথায় আর হাতে পায়ে অল্প চোট পেয়েছিল নয়না, তবে এখন আগের থেকে সুস্থ। দোষীরা সব এক রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা সকলেই ধরা পড়েছে। গ্রামের মানুষ সেদিনই পিটিয়ে মেরে ফেলতো, তবে পুলিশ তাদের ধরে থানাতে নিয়ে গেছে। সুজয় নয়নার সামনে বসে আছে। কেমন আছো এখন? ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে চলো, ভালো লাগছে না, আমি বাড়ি যাব, সবাই অপেক্ষা করছে। যাবে? একটা কথা জিজ্ঞেস করি। আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। কি বলো তো? এর আগে আমি কোনো হুমকি পেয়েছিলাম কিনা? তার মানে আমাদের অনুমান সঠিক, তুমি এর আগে হুমকি পেয়েছিলে? হ্যাঁ। একবারও বলার প্রয়োজন মনে করনি তুমি? তোমাকে বারবার বলেছিলাম আমি, এই থানার ইন্সপেক্টরও বলেছিলেন সব কিছু জানাতে, তাও তুমি এত বড় একটা বিষয় চেপে গেলে আমাদের থেকে। এবার সব নিজেই করো, আমি আর আসবো না, চলে যাচ্ছি এখান থেকে। অতীতেও যে ভুল করেছিলে আজও সেই ভুল করলে। আমি যখন দূরের মানুষ, দূরেই থাকবো। সুজয় রাগ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে, সুজয় একটু দাঁড়াও। আর কিছু শোনার নেই আমার? সেদিন ওই রাতে আমাকে যখন মেরে ফেলার কথা তারা বলছিল, আমি তখন বলেছিলাম কোনো প্রমাণ না রাখতে, কারণ আমি জানতাম তুমি জানতে পারলে একটাকেও ছাড়তে না। আরো অনেক কিছু বলার আছে আমার। যদি সেদিন কিছু হয়ে যেত তাহলে একটা আফসোস সারা জীবন থেকে যেত। কি? একজনকে প্রত্যাখ্যান করে তার কাছেই আবার ফিরতে না পারার। কেন ফিরবে আমার কাছে? আমাকে তো কোনো কথা তুমি বলো না। কোয়েল বলেছিল তোমার মতো মানুষকে ফিরিয়ে দিতে নেই, আর আমি তো সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি।
ঠিক তখনই কোয়েল আর সন্দীপ ঢুকলো। কোয়েল বলল, অনেক হয়েছে রাগ অভিমান, এবার সব ভুলে যাও দুজনে। সন্দীপ বলল, সুজয় বাবু, আমি কোয়েলের মুখে সব শুনেছি, এবার আপনি দিভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখুন, একদম ছাড়বেন না। ঋষভ আর সোমাশ্রী উপস্থিত হলো। নয়না ওদের দেখে অবাক হলো। সোমাশ্রী বলল, অবাক হওয়ার কিছু নেই, আমরা বরপক্ষ। কনে তো আমাদের বন্ধু মনে করি না, তাই আমরা কোনে পক্ষের নই। নয়নাকে সুজয় প্রথম থেকে সবটা জানালো। নয়না সব শুনে ঋষভের দিকে তাকিয়ে বলল, তুমি আর সোমাশ্রী আজীবন আমার বন্ধু থাকবে, আমি জানি আমি ভুল করেছি। এসব কথা থাক, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, অনেক কাজ বাকি। 2 বছর পর আজ নয়না সুজয়ের বিয়ে গ্রামের বাড়িতেই। 1 সপ্তাহ আগে স্কুলের সব কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাবে। নয়নার স্বপ্ন পূরণ হয়েছে। আবার নয়না সুজয় বিয়ের মণ্ডপে, আবার সেই শুভদৃষ্টির সময়। নয়না বলল, একটা কথা বলবো? বিয়ে ভাঙার কথা বললে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় বিয়ে করব। নয়না হেসে বলল, আজীবন এইভাবে থেকে যাবে আমার সাথে? জয় চোখে চোখ রেখে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। ঋষভ আর সোমাশ্রী ভীষণ খুশি। কোয়েল আর সন্দীপ একে অপরের দিকে তাকিয়ে আছে। আর কয়েক মাস পর তাদের বিয়ে সমাপ্ত।